আসছে নাকি বলো তো? হচ্ছে? দেখি দেখি। সাউন্ড আসছে কিনা? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ফেসবুক লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, ইনস্ট্রাক্টর নন টেক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা। আজকে আমি তোমাদের আজকে আমি তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় পর্বের ফিজিক্স 2 বিষয়ের উপর ক্লাস নেব। আজকের চ্যাপ্টার হবে 5 নম্বর অধ্যায় তাপের প্রকৃতি এবং যান্ত্রিক সমতা। গতকালকে এর প্রথম অংশ নিয়ে আসলাম, আজকে দ্বিতীয় অংশটুকু আমরা নিব। আশা করি ধৈর্য সহকারে শুনবে, যাতে তোমরা কিছুটা উপকৃত হতে পারো। এই অধ্যায়ে আমরা যা যা শিখবো তা হচ্ছে প্রত্যাগামী ও অপ্রত্যাগামী প্রক্রিয়া, তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র, এন্ট্রপি এর সংজ্ঞা এবং একক তাৎপর্য পড়ব, প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন, অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন পড়ব, আর অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির উদাহরণ বৃদ্ধি, গাণিতিক সমস্যাবলীর সমস্যা সমাধান করব এবং বাড়ির কিছু কাজ দেব। ততক্ষণ ধৈর্য সহকারে তোমরা শুনবে। প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়া কাকে বলে? ধরো কোন সংস্থা বা সিস্টেম যখন এক অবস্থা হতে অন্য অবস্থায় যায়, তখন এই অবস্থার পরিবর্তন দুই প্রক্রিয়ায় সংঘটিত হতে পারে। কোন একটা সংস্থা বা সিস্টেম যখন এক অবস্থা হতে অন্য অবস্থায় যায়, তখন এই অবস্থার পরিবর্তন দুই ভাবে সংঘটিত হতে পারে। একটা হলো প্রত্যাগামী প্রক্রিয়া, আর হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়া কোন একটি প্রক্রিয়ায় কার্যকরী পদার্থ এক বিশেষ পরিবেশে, যেমন তাপমাত্রা স্থির রেখে এ অবস্থান থেকে বি অবস্থানে গেল এবং একই পরিবর্তনে কিছু তাপ শোষণ করলো আর কিছু বাহ্যিক কাজ সম্পন্ন করলো, তার প্রতিবর্তার বাসায় এই প্রক্রিয়াকে সমগামী প্রক্রিয়া বলা হবে। বিপরীত ক্রমে যখন বস্তুটি বি অবস্থা হতে একই পরিবেশে এই অবস্থায় ফিরে আসে, তখন তাকে পশ্চাৎ প্রক্রিয়া বলা হয়। বিপরীত প্রক্রিয়া বস্তু একই পরিমাণ তাপ উৎগ্রহণ করবে এবং একই পরিমাণ বাহ্যিক কাজ সম্পাদন করে, তখন এই সম্মুখ এবং বিপরীত প্রক্রিয়ার সৃষ্ট সমগ্র প্রক্রিয়াকে প্রত্যাগামী প্রক্রিয়া বলা হবে। আমরা এক কথায় বলতে পারি, একটা বস্তু এ থেকে বি অবস্থানে যদি যায়, এ থেকে বি তে যাওয়ার সময় যে পরিমাণ তাপ শোষণ করবে অথবা যে বাহ্যিক কাজ সম্পন্ন করবে, একইভাবে বি থেকে এ তে ফিরে আসার সময় যদি একই পরিমাণ তাপ বর্জন করে এবং যে পরিমাণ বাহ্যিক কাজ করবে সেটাকে সমন্বয় করে, তাহলে এই প্রক্রিয়াটাকে প্রত্যাগামী প্রক্রিয়া বলা হবে। এই প্রক্রিয়াকে বলা হবে প্রত্যাগামী প্রক্রিয়া। আসলে বাস্তবে এই প্রত্যাগামী প্রক্রিয়া কখনোই সম্ভব নয়, কারণ এ থেকে বি তে যাওয়ার সময় যে পরিমাণ তাপ শোষণ করবে, বি থেকে এতে আসার সময় একই পরিমাণ তাপ বর্জন করতে পারবে না, অথবা যে ঘটনা ঘটবে এই ঘটনা ঘটাতে পারবে না। তাহলে প্রত্যাগামী প্রক্রিয়া বলা হবে কোন একটি প্রক্রিয়া কার্যকরী পদার্থ যদি একটা কোন একটি পরিবেশে এ থেকে বি তে যায়, যাওয়ার সময় এ থেকে বি তে যাওয়ার সময় যে পরিমাণ কাজ সম্পন্ন করবে অথবা যে বাহ্যিক কাজ সম্পন্ন করবে অথবা যে পরিমাণ তাপ শোষণ করবে, একইভাবে বি হতে এ তে ফেরত আসার সময় একই পরিমাণ তাপ বর্জন করবে এবং যে পরিমাণ কাজ করবে সেই কাজগুলোকে মিটমাট করবে বা সমন্বয় করবে। এই প্রক্রিয়াকে বলা হবে প্রত্যাগামী প্রক্রিয়া বলা হবে। আরেকভাবে আমরা বলতে পারি, তাপগতিবিদ্যার দৃষ্টিকোণ থেকে আমরা সেই প্রক্রিয়াকে তাপগতিবিদ্যার দৃষ্টিকোণ থেকে আমরা সেই প্রক্রিয়াকে প্রত্যাগামী বলবো, যা সম্মুখ পরিবর্তনের পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, যা সম্মুখ পরিবর্তনের পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখ ও বিপরীতমুখী পরিবর্তনের প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান এবং বিপরীতমুখী হবে, সেই প্রক্রিয়াকে বলা হবে প্রত্যাগামী প্রক্রিয়া বলা হবে। আবার বলতেছি, তাপগতিবিদ্যার দৃষ্টিকোণ থেকে হতে আমরা সেই প্রক্রিয়াকে প্রত্যাগামী বলবো, যা সম্মুখ পরিবর্তনের পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখ ও বিপরীতমুখী পরিবর্তনের প্রতি স্তরে কাজ ও তাপের ফলাফল সমান এবং বিপরীতমুখী হবে। এই প্রক্রিয়াকে বলা হবে প্রত্যাগামী প্রক্রিয়া বলা হয়। প্রত্যাগামী প্রক্রিয়ার সংস্থার পরিবর্তন খুব ধীরে ধীরে ঘটে এবং অতি ক্ষুদ্র পরিমাণ যে পর্যন্ত তার সমগ্র পরিবর্তন সংঘটিত হয়। এই প্রক্রিয়া এত ধীরে ধীরে সংঘটিত হয় যে প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র তাপের সংস্থা কার্যত তাপগতি এবং সাম্যাবস্থা বজায় রাখে। এই প্রক্রিয়া অস্থিতিস্থাপকতা, সান্দ্রতা, ঘর্ষণ, বৈদ্যুতিক চৌম্বক প্রভৃতি অবক্ষয় ফলাফল গুলো থাকবে না। আর এই প্রক্রিয়া এমন ভাবে সংগঠিত করতে হবে যাতে প্রক্রিয়া শেষে সংস্থা ও
পরিপার্শ্বের কোনরূপ নিট পরিবর্তন ব্যতি রেখে উভয়ে প্রাথমিক অবস্থায় ফিরে যেতে পারে। আর অপত্যগামী প্রক্রিয়া বলছে যে প্রক্রিয়া সম্মুখী হওয়ার পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, সম্মুখমুখী হওয়ার পরে বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, সেই প্রক্রিয়াকে অপত্যগামী প্রক্রিয়া বলা হবে। উদাহরণ হিসেবে বলতে পারে, একটা বস্তু যদি এ থেকে বি অবস্থানে গেল, যাওয়ার সময় যে পরিমাণ কাজ করলো অথবা যে পরিমাণ তাপ শোষণ করলো, একইভাবে বিপরীতমুখী হইয়া বি অবস্থানে ফিরে আসার সময় একই পরিমাণ তাপ বর্জন যদি করতে না পারে, তাহলে সেই প্রক্রিয়াকে অপ্রত্যাগামী প্রক্রিয়া। পৃথিবীতে যতগুলা ঘটনা সংঘটিত হচ্ছে সবগুলাই অপ্রত্যাগামী প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়া সম্মুখগামী হওয়ার পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, তাকে অপ্রত্যাগামী প্রক্রিয়া বলা হয়। অপ্রত্যাগামী প্রক্রিয়া হঠাৎ এবং স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে। প্রকৃতিতে সব প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে ঘটে থাকে, সুতরাং প্রাকৃতিক প্রক্রিয়া মাত্রই অপ্রত্যাগামী। এই প্রক্রিয়ার সংস্থা কখনোই প্রাথমিক অবস্থায় ফিরে যাওয়ার প্রবণতা দেখা যায় না। যেমন বৈদ্যুতিক রোধের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তাপ সৃষ্টি হয়, এটি একটি অপ্রত্যাগামী প্রক্রিয়া, কারণ এই তাপ থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয়। দুটি বস্তু ঘর্ষণের শুরুর যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, দুটি বস্তু ঘর্ষণের দরুন যে তাপ সৃষ্টি হয়, তা একটি অপ্রত্যাগামী প্রক্রিয়া, কারণ ঘর্ষণের বিরুদ্ধে যে কাজ করা হয় তাই তাপে রূপান্তরিত হয়। ওই তাপ কোনো প্রকারেই কাজে পরিণত করা যায় না। ভিন্ন তাপমাত্রার দুটি বস্তু পরস্পরের সংস্পর্শ স্থাপন করে তাপ অধিক তাপমাত্রার বস্তু হতে কম তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হবে, কিন্তু কম তাপমাত্রার বস্তু হতে অধিক তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহের কোনো প্রবণতা নেই। সুতরাং এটি একটি অপ্রত্যাগামী প্রক্রিয়া। বন্দুক হতে গতিশীলতে বারুদের বিস্ফোরণ ঘটছে, সেই বিস্ফোরণ অতি দ্রুত সংঘটিত। এই প্রক্রিয়াটা অপ্রত্যাগামী প্রক্রিয়া, কারণ ওই বিস্ফোরণকে বিপরীত ক্রমে বারুদে রূপান্তরিত করা সম্ভব নয়। এখন খেয়াল করো, প্রত্যাগামী প্রক্রিয়া ও অপ্রত্যাগামী প্রক্রিয়ার মধ্যে কতগুলো পার্থক্যের কথা বলছি আমরা। প্রত্যাগামী প্রক্রিয়া বলছে যে প্রক্রিয়া সম্মুখমুখী হইয়া প্রত্যাবর্তন করে এবং সম্মুখমুখী ও বিপরীতমুখী প্রত্যাবর্তন, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, সেই প্রক্রিয়াকে প্রত্যাগামী প্রক্রিয়া বলা হয়। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, তাকে অপ্রত্যাগামী প্রক্রিয়া বলা হয়। কর্মশীল সংস্থা প্রাথমিক অবস্থায় ফিরে আসে। প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে কর্মশীল সংস্থা প্রাথমিক অবস্থায় ফিরে আসে, আর অপ্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে কর্মশীল সংস্থা প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে না। আর প্রত্যাগামী প্রক্রিয়া একটি ধীর প্রক্রিয়া, আর অপ্রত্যাগামী প্রক্রিয়া একটি দ্রুত প্রক্রিয়া। আর প্রত্যাগামী প্রক্রিয়া সংস্থা তাপগতীয় সাম্যাবস্থা বজায় রাখে। প্রত্যাগামী প্রক্রিয়ায় সংস্থা তাপগতীয় সাম্যাবস্থা বজায় রাখে, আর অপ্রত্যাগামী প্রক্রিয়া তাপগতীয় সাম্যাবস্থা বজায় রাখে না। আর প্রত্যাগামী প্রক্রিয়ায় অবক্ষয়ী ফলাফল দৃষ্ট হয় না, আর অপ্রত্যাগামী প্রক্রিয়ায় অবক্ষয়ী ফলাফল দৃষ্ট হয়। এরপরে খেয়াল করো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আমরা জানি যে যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি প্রভৃতি বিভিন্ন প্রকার শক্তি হতে অতি সহজে তাপ শক্তিতে রূপান্তরিত করা যায়। আমরা জানি যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি প্রভৃতি হতে প্রকার শক্তি হতে অতি সহজেই তাপ শক্তিতে রূপান্তরিত করা যায়। তবে তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে হলে যন্ত্রের প্রয়োজন হয়। এই যন্ত্রই তাপ ইঞ্জিন নামে পরিচিত। বিজ্ঞানী ক্লসিয়াস এবং ক্যালভিন পৃথক ভাবে কর্ণের উপরোক্ত তত্ত্বের যে সাধারণ রূপ দেন, তাই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নামে পরিচিত। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বিভিন্ন রূপে প্রকাশ করা যায়, তবে প্রত্যেকটি প্রস্তাবনার মূল ভাব একই, এবং তা হচ্ছে তাপ কখনোই স্বতঃস্ফূর্তভাবে নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে যেতে পারে না। সূত্রগুলো হলো, কয়েকজনের বিবৃতি রয়েছে। প্রথমত হলো ক্লসিয়াসের বিবৃতি মতে বাইরের কোনো শক্তির সাহায্য ব্যতি রেখে, ক্লসিয়াস বলতেছে বাইরের কোনো শক্তির সাহায্য ব্যতি রেখে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু হতে উচ্চ তাপমাত্রার কোনো বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। এক কথায় আমরা বলতে পারি তাপ সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে যাবে, কখনোই সেটা নিম্ন তাপমাত্রার বস্তু থেকে অন্য উচ্চ তাপমাত্রার বস্তুর দিকে স্থানান্তর সম্ভব নয়। এটা হলো ক্লসিয়াসের বিবৃতি। ক্যালভিন বলতেছে কোন বস্তুকে তার পারিপার্শ্বিক শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। একই কথাই যে কোনো বস্তুকে তার পারিপার্শ্বিকের অংশ
পারিপার্শ্বিকের শীতলতম অংশ হতে কোনো বস্তুকে পারিপার্শ্বিকের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। আর প্ল্যাঙ্কের বিবৃতি বলছে কোনো তাপ উৎস হতে অনবরত তাপ শোষণ করবে, কোনো তাপ উৎস হতে অনবরত তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে, এরকম একটি তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। এটা প্ল্যাঙ্কের বিবৃতি। আর কার্নোর বিবৃতি বলছে যে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণরূপে বা পুরোপুরিভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার মতো যন্ত্র তৈরি করা সম্ভবই নয়। কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণরূপে বা পুরোপুরিভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার মতো যন্ত্র তৈরি করা সম্ভব নয়। এখান থেকে ক্লসিয়াসের বিবৃতি, কেলভিনের বিবৃতি, প্ল্যাঙ্কের বিবৃতি আর কার্নোর বিবৃতি, চারজনের বিবৃতি ভিন্ন ভিন্ন হলেও তাদের মূল ভাব কিন্তু একই। তা হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তু নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপের সরবরাহ কখনোই সম্ভব নয়। সবসময় নিম্ন তাপমাত্রা উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপের প্রবাহ ঘটে। আর যদি আমরা নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপের সরবরাহ ঘটাতে চাই, যদি আমরা নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপের সরবরাহ ঘটাতে চাই তাহলে অবশ্যই একটি যন্ত্রের প্রয়োজন হবে। যেমন আমরা রেফ্রিজারেটর ব্যবহার করি, এসি ব্যবহার করি ইত্যাদি। যন্ত্রের স্বাধীন নিম্ন তাপমাত্রার যন্ত্র ব্যবহার করে একটা যন্ত্রের মাধ্যমে সেটা নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপটা সরবরাহ করা হয়। ঠিক আছে। আর নিম্ন তাপমাত্রার বস্তু হতে অনবরত তাপ শোষণ করবে এবং সেটা পুরোপুরি কাজে পরিণত করবে। তাপ পুরোপুরি শোষণ করে পুরোপুরি কাজে পরিণত করবে, এরকম তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। যদিও আমরা জেনেছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে অথবা কাজকে সম্পূর্ণরূপে তাপে পরিণত করা যায় তাহলে তারা পরস্পরের সমানুপাতিক। এখানে আমরা দেখতেছি তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করা সম্ভবই নয়। এরপরে খেয়াল করো এন্ট্রপি, এটা কি জিনিস? আমরা জানি কোনো গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় সংকুচিত করার সময় কিছু কাজ করা হয়। আমরা জানি কোনো গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত করার সময় কিছু কাজ করা হয়, ফলে গ্যাসের তাপ শক্তি সেই সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায়। কোনো গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় প্রসারিত হতে দিলে গ্যাসকে কিছু কাজ করতে হয়। অন্তর্নিহিত শক্তির বিনিময়ে এই তাপে গ্যাস করে থাকে, ফলে গ্যাসের তাপ শক্তি ও তাপমাত্রা দুটি একটিও স্থির থাকে না, উভয়ই একই সঙ্গে বৃদ্ধি বা হ্রাস পায়। বিজ্ঞানী ক্লসিয়াস তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে গিয়ে উপলব্ধি করেন যে সমস্ত প্রক্রিয়ায় বস্তুর তাপমাত্রা স্থির থাকে। সমস্ত প্রক্রিয়ায় কোনো বস্তুর তাপমাত্রা স্থির থাকে, কিন্তু রুদ্ধ প্রক্রিয়ায় কোনো কিছু স্থির থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো একটি বস্তুর কোনো কিছু স্থির থাকে। আমরা জানি পরিবর্তন দুই প্রকার, একটা সমষ্ণ পরিবর্তন আর হলো রুদ্ধতাপীয় পরিবর্তন। সেটা আমরা আগে দেখেছিলাম। সমষ্ণ পরিবর্তন হলো তাপমাত্রা স্থির থাকে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হলো তাপের আদান প্রদান হয় না। বিজ্ঞানী ক্লসিয়াস তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে গিয়ে খেয়াল করেন যে সমস্ত প্রক্রিয়ায় বস্তুর তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি আছে? তাপের আদান প্রদান হয় না। এখানে তাপের আদান প্রদান হয় না, তবে একটা জিনিস স্থির থাকে, যে কোনো কিছু স্থির থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর সঙ্গে পারিপার্শ্বিক কোনো তাপ আদান প্রদান হয় না, তখন বস্তুর যে তাপীয় ধর্ম অপরিবর্তিত থাকে। এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপীয় ধর্ম অপরিবর্তিত থাকে বা স্থির থাকে তার নাম দেন হলো এন্ট্রপি। সেটা বলছে যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে সেটাকে বলা হবে এন্ট্রপি। আমরা কি পেলাম? এন্ট্রপি হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে সেটা হলো এন্ট্রপি। আর সমস্ত প্রক্রিয়ায় যে তাপীয় ধর্ম স্থির থাকে সেটা তাপমাত্রা স্থির থাকে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বস্তুর এন্ট্রপি স্থির থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তার নাম দেয় এন্ট্রপি। অন্যভাবে বলা হয় এন্ট্রপি হলো বস্তুর এমন একটি ভৌত ধর্ম যা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির থাকে। এন্ট্রপিটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপীয় ধর্মটা স্থির থাকবে সেটাই হলো এন্ট্রপি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্মটা স্থির থাকবে সেটাই হলো এন্ট্রপি। এন্ট্রপি হলো বস্তুর এমন একটি ভৌত ধর্ম যা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির থাকে। তাপমাত্রা, আয়তন, চাপের ন্যায় এন্ট্রপি একটি রাশি। এর মান বস্তুর অবস্থার উপর নির্ভর করে। তবে বস্তু কোন পথে এই অবস্থায় পৌঁছলো তার উপর নির্ভর করে না, অর্থাৎ কোনো নির্দিষ্ট
কোন নির্দিষ্ট অবস্থায় বস্তুর এন্ট্রপি বস্তুর পূর্ব ইতিহাসের উপর নির্ভর করে না। তাপ গ্রহণ বা বর্জনে এন্ট্রপির পরিবর্তন হয়ে থাকে। তাপ গ্রহণ বা বর্জনে এন্ট্রপির পরিবর্তন হয়ে থাকে। এন্ট্রপির একক। আমরা জানি কোন একটি সংস্থা বা চক্রের তাপমাত্রা সাপেক্ষে গৃহীত বা বর্জিত তাপের দ্বারা এন্ট্রপি পরিমাপ করা হয়ে থাকে। ঠিক আছে, মনে করি কোনো একটি সংস্থা ব্যবস্থা কর্তৃক টি পরম তাপমাত্রায় কিউ পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করলো, তাহলে এন্ট্রপির পরিবর্তন হবে ডিএস। এন্ট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয়, এই এন্ট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয়, এন্ট্রপির পরিবর্তন হবে ডিএস ইজ ইকুয়াল টু ডি কিউ বাই টি। ডি কিউ বাই টি, ডি কিউ হলো তাপ আর টি হলো তাপমাত্রা। তাহলে টি এর একক কেলভিন, ডি কিউ এর জুল হলে একক হবে জুল পার কেলভিন। তাহলে এন্ট্রপির একক হবে জুল পার কেলভিন, একক হবে জুল পার কেলভিন। এন্ট্রপির তাৎপর্য। তাপগতিবিদ্যার তাপগতিবিদ্যায় এন্ট্রপির তাৎপর্য বা গুরুত্ব অপরিসীম। সেটা হলো এন্ট্রপি একটি প্রাকৃতিক রাশি যার মান তাপ ও পরম তাপমাত্রার অনুপাতের সমান। এন্ট্রপি একটি প্রাকৃতিক রাশি যার মান তাপ ও পরম তাপমাত্রার অনুপাতের সমান। এটি বস্তুর তাপীয় ধর্ম যা তাপমাত্রা সঞ্চালনের দিক নির্দেশ করে। এটি বস্তুর তাপগতি অবস্থা নির্ধারণে সহায়তা করে। এটি তাপমাত্রা, চাপ, আয়তন, অন্তর্নিহিত শক্তি, চৌম্বকীয় অবস্থায় নেই কোনো বস্তুর অবস্থা প্রকাশ করবে। এন্ট্রপি বৃদ্ধি পেলে বস্তু শৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থায় পরিণত হবে। তাপমাত্রা চাপের নেই, এটাকে অনুভব করা যায় না। তবে তাপমাত্রা ও চাপের নেই, এটাকে অনুভব করা যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো তাপমাত্রা ও চাপের নেই, এটাকে অনুভব করা যায় না। তার মানে এন্ট্রপি বৃদ্ধি পেলে বস্তু শৃঙ্খল অবস্থা থেকে সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থার দিকে ধাপিত হবে। প্রতিনিয়ত এন্ট্রপির পরিবর্তন আমরা একটু খেয়াল করি। এই এন্ট্রপির পরিবর্তন দুই প্রকার আছে, একটা প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে আছে আর হলো অপ্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে আছে। আমরা প্রথমত খেয়াল করি এন্ট্রপি হলো প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে। এটা যদি দেখাতে চাই, দেখাতে গিয়ে আমরা কি করব, একটা কার্নোট চক্র কল্পনা করি। মনে করি এবিসিডি একটি পূর্ণ প্রত্যাগামী কার্নোট চক্র। এই একটা এ, এটা হলো এ, বি, সি, ডি, একটা চক্র। মনে করি এ বি সি টি একটি প্রত্যাগামী কার্নোট চক্র। এটা দেখানো হলো উক্ত চক্রে এ বি এবং সি ডি দুটি রেখা, এ বি এবং সি ডি এই দুটা রেখা সমষ্ণ রেখা। এই দুটার মধ্যে এ বি এবং সি ডি এই দুটা তাপমাত্রা T1 স্থির, আবার সি ডি হলো তাপমাত্রা T2 স্থির। এই দুটা রেখাকে সমষ্ণ রেখা বলা হয়েছে। এ বি এবং সি ডি দুটি সমষ্ণ রেখা বরাবর এ বিন্দু হতে বি বিন্দুতে আসতে কার্যত পদার্থ T1 তাপমাত্রায় Q1 পরিমাণে, এই T1 তাপমাত্রায় কি করতেছে, Q1 পরিমাণ তাপটা শোষণ করতেছে, Q1 পরিমাণ তাপটা শোষণ করে। এবং সিডি সমষ্ণ রেখা বরাবর সি হতে ডি বিন্দুতে আসতে কার্যত পদার্থ T2 তাপমাত্রায়, T2 তাপমাত্রায় Q2 পরিমাণ তাপটা বর্জন করতেছে। কিন্তু বি সি এবং ডি এ রুদ্ধতাপীয় রেখা, এখানে তাপের আদান প্রদান হয় না। বি থেকে সি তে আসলে পরে এখানে তাপের আদান প্রদান হয়নি, আবার ডি থেকে এ তে গেলে পরেও তাপের আদান প্রদান হয় না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে। তাপের আদান প্রদান হয় নাই কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে, এই জন্য এটাকে রুদ্ধতাপীয় রেখা বলা হবে। এটাকে বলা হবে রুদ্ধতাপীয় রেখা বলা হবে। ঠিক আছে, তাহলে এখানে বি এবং সি রুদ্ধতাপীয় রেখা হয়, এখানে দুটি বরাবর কোনো তাপ বর্জন বা গ্রহণ হবে না বলে এখানে কোনো এন্ট্রপির পরিবর্তন হবে না। আমরা জানি যে এন্ট্রপির তাপমাত্রা পরিবর্তনের দ্বারা তাপের পরিবর্তন দ্বারা এন্ট্রপির পরিবর্তন করা হয়ে থাকে। এখন হলো আমাদের এ বি সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির বৃদ্ধি Q1 বাই T1। T1 তাপমাত্রায় Q1 পরিমাণ তাপটা গ্রহণ করেছে, তাহলে এন্ট্রপির পরিবর্তন হবে, এন্ট্রপির বৃদ্ধি হবে Q1 বাই T1। গৃহীত তাপের পরিমাণ বাই হলো তাপমাত্রা, এটা দ্বারা এন্ট্রপি পরিমাপ করা হয়ে থাকে। সিডি সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির হ্রাস, সেটা হবে কত, Q2 বাই T2, যেহেতু T2 তাপমাত্রায় Q2 পরিমাণ তাপটা বর্জন করবে। তাহলে এই সমগ্র প্রক্রিয়া কার্যত বস্তুর এন্ট্রপির পরিবর্তন Q1 বাই T1 মাইনাস Q2 বাই T2, Q1 বাই T1 Q2 বাই T2। কিন্তু চক্রটি প্রত্যাগামী হয় আমরা জানি Q1 বাই T1 ইকুয়াল টু Q2 বাই T2। এই প্রত্যাগামী হয় এটা আমরা জানি, কারণ চক্র থেকে জানি যে Q1 বাই T1 ইকুয়াল টু Q2 বাই T2। সুতরাং এন্ট্রপির পরিবর্তন Q1 বাই T1 মাইনাস
Q2 বাই T2, এটা কি হবে, এর মান বসাইতে পারে, এটাকে আমরা যদি এটার মান বসাইতে পারি কি হবে, এটা সমান সমান 0 পাবো, এটা সমান সমান এনট্রপির পরিবর্তন সমান সমান কি হওয়া যাবে 0 হবে। অর্থাৎ এই সিদ্ধান্ত নেওয়া যায় যে প্রত্যাগামী প্রক্রিয়ায় কোনো সংস্থার এনট্রপি স্থির থাকে, দ্যাট মিন্স কোনো এনট্রপির কোনো পরিবর্তন ঘটে না। এখন আমরা খেয়াল করি অপ্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে। মনে করি কোনো একটি অপ্রত্যাগামী ইঞ্জিন, একটি অপ্রত্যাগামী একটি ইঞ্জিন, মানে একটি অপ্রত্যাগামী ইঞ্জিন T1 তাপমাত্রায় Q1 পরিমাণ তাপটা গ্রহণ করলো এবং T2 তাপমাত্রায় Q2 পরিমাণ তাপটা বর্জন করলো। তাপের পরিবর্তনের ক্ষেত্রে কর্মদক্ষতা হবে আমাদের eta prime is equal to Q1 by T Q2 by T Q1, Q1 by Q1 minus Q2 by হলো Q1, Q1 minus Q2 by Q1, দ্যাট মিন্স এই পরিমাণ তাপ গ্রহণ করলো, এটা বর্জন করলো, যে পরিমাণ কাজে পরিণত করলো। আর কর্মদক্ষতা হলো মেনলি যে পরিমাণ তাপ কাজে পরিণত করবে আর যে পরিমাণ তাপটা গ্রহণ করলো তাদের যে অনুপাত, সেই অনুপাতটাই হলো তার কর্মদক্ষতা। কিন্তু তাপমাত্রা একই সীমার মধ্যে প্রত্যাগামী চক্রের ক্ষেত্রে কর্মদক্ষতাটা হবে আমাদের এটা ইকুয়াল টু T1 মাইনাস T2 বাই T1, একই পরিমাণ যে পরিমাণ তাপটা গ্রহণ করলো সেটা সমান সমান এটা লেখা যাবে। কিন্তু আবার আমরা জানি অলওয়েজ কি হবে, কানুর উপপাদ্য অনুসারে তাপমাত্রার ক্ষেত্রে এটা সবসময় বেশি হবে, এটা বড় হবে, দ্যাট মিন্স ইটার মানটা সবসময় বড় হবে। তাহলে ইটার মানটা এখানে বসাই দিই, আমরা বসাতে পারি ইটার মানটা সমান সমান T1 মাইনাস T2 বাই T1। আমরা আগের মধ্যে দেখেছিলাম ইটা প্রাইম সমান Q1 মাইনাস Q2 বাই Q1 আর ইটা সমান সমান T1 মাইনাস T2 বাই T1। এখানে ইটা সমান যদি গ্রেটার দেন ইটা প্রাইম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মানটা বসাই দিলাম, কত হলো T1 মাইনাস T2 বাই T1 ইজ গ্রেটার দেন Q1 মাইনাস Q2 বাই Q1। এটাকে আমরা ভাগ করে দিলাম, T1 দ্বারা ভাগ করলে কি হতে হবে 1 মাইনাস Q2 বাই T1 আর T1 বাই T2 বাই T1, আর এখন Q1 দ্বারা ভাগ করলে 1 মাইনাস Q2 বাই Q1 হবে। তাহলে 1 1 এই পাশ থেকে 1 আর এই পাশ থেকে 1 বাদ দিলাম, এই পাশে মাইনাস এই পাশেও মাইনাস। এখন উভয় পাশ থেকে মাইনাস যদি বাদ দিই তাহলে এটা বড় হয়ে যাবে, Q2 বাই Q1 বড় হবে। উভয় পাশ থেকে মাইনাস বাদ দিলে পরে এই গ্রেটার দেন চিহ্নটা লেস দেন হয়ে যাবে, দ্যাট মিন্স এটা বড়, এটা মাইনাস চিহ্ন বাদ দিলে পরে এটা বড় হবে, ছোট হবে, এটা বড় হয়ে যাবে। তাহলে T2 বাই T1 less than Q2 by Q1, that means Q2 by আমরা আর গুণ Q1 টাকে Q2 টাকে এই পারে নিয়ে এসে পড়ি আর T2 কে ওইদিকে দিয়ে দিই আমরা, তাহলে কি হবে আমাদের Q2 by আর দিয়ে দিলাম আমরা Q2 by T2 is greater than Q1 by T1 আমরা পেয়ে গেলাম। এখানে আরেকটা লাইন করা যেত, এটা এই পাশে দিলাম আর এটাকে এই পাশে দিলাম, দিয়ে এটা করা যেত। তারপরে এটাকে আমরা উল্টাই দিয়েছি, দেওয়ার পরে কি পাইলাম Q2 by T2 মাইনাস Q1 by T1 is greater than 0, তার মানে এটা এনট্রপির পরিবর্তনটা বৃদ্ধি পেয়েছে, দ্যাট মিন্স এখানে এনট্রপি বৃদ্ধি পেয়েছে। এখান থেকে অতএব কার্যনির্বাহক সংস্থাটির সামগ্রিকভাবে বিবেচনা করলে আমরা দেখি যে তাপ উৎসটি Q1 by T1 পরিমাণ এনট্রপি হারায় এবং Q2 by T2 পরিমাণ এনট্রপি লাভ করে। সুতরাং সমগ্র প্রক্রিয়ায় এনট্রপিতে লাভ সমান সমান Q2 by T2 মাইনাস Q1 by T1, যার মান ধনাত্মক। অর্থাৎ অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়, অপরপক্ষে এই আয়ুষ্কালটা হ্রাস পাচ্ছে। এই যে আমাদের অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পাচ্ছে তার একটা উদাহরণ আমরা দিতে পারি। কি উদাহরণ দিতে পারি, যে আমরা জানি অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়, বিশ্বজগতের অধিকাংশ প্রক্রিয়াই হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া। আমরা জানি যে অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়, বিশ্বজগতের অধিকাংশ প্রক্রিয়ায় অপ্রত্যাগামী প্রক্রিয়ায়, সুতরাং বলা যায় বিশ্বজগতের এনট্রপি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এভাবে এনট্রপি বৃদ্ধি পেতে পেতে যখন সর্বোচ্চ মানে পৌঁছবে, এভাবে এনট্রপি বৃদ্ধি পেতে পেতে যখন সর্বোচ্চ মানে পৌঁছাবে তখন বিশ্বের সকল তাপ ব্যবস্থা তাপীয় সাম্যাবস্থায় উপনীত হবে এবং তাপীয় সাম্যাবস্থায় পৌঁছলে তাপশক্তি ফলপ্রসূ কাজে পরিণত করা সম্ভব হবে না, ফলে কার্যকরী শক্তি দুষ্প্রাপ্যতা সৃষ্টি হবে। এমনিভাবে চলতে থাকে তবে পৃথিবী এমন অবস্থায় ভয়াবহ অবস্থায় পরিণত হবে যে তাপ শক্তি সরবরাহে অক্ষম হয়ে পড়বে, আর এই অবস্থায় তাপীয় মৃত্যু হয়েছে বলে আর অবস্থায় পৃথিবীর তাপীয় মৃত্যু হয়েছে বলা হবে। দ্যাট মিন্স পৃথিবীর প্রক্রিয়া সবগুলাই কি হবে, এনট্রপি বৃদ্ধি পাচ্ছে বলে তাপীয় মৃত্যু ঘটবে। এখন গাণিতিক সমস্যা বলে আমরা কিছু দেখতেছি। মোবাইলের কাজ শেষ হয়েছে, মোবাইলের কাজ শেষ হয়েছে, মোবাইল চার্জ শেষ হয়ে গেছে। ম্যাথমেটিক্যাল প্রবলেম একটু খেয়াল করো। উদাহরণ 1 নম্বর,
25°C তাপমাত্রায় বায়ুমণ্ডলীয় চাপে আবদ্ধ শুষ্ক বায়ুকে হঠাৎ রুদ্ধতাপে সংনমিত করা হলো, আয়তন সংনমিত করে তারপর চাপ সৃষ্টি করে এটাকে অর্ধেক করা হইল। চূড়ান্ত তাপমাত্রা ও চাপ নির্ণয় করতে বলা হয়েছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। চূড়ান্ত তাপমাত্রা T2, চাপ P2 যদি কল্পনা করি, আমাদের তাপমাত্রা T1 দেওয়া আছে সমান সমান কত 25°C, এটাকে আমরা কেলভিনে রূপান্তর করি। কে দিকে কত পাওয়া যাবে 273 যোগ হলো 25, 298 কেলভিন। আর চাপ B যেহেতু তাপটাকে অর্ধেক করা হয়েছে তাহলে B1 কি হবে 2B2, তার মানে দেখো B2 সমান সমান যদি আমাদের দ্যাট মিন্স আমরা চাপটা যদি পরবর্তী চাপটা B2 ধরে B1 2B2, তার মানে অর্ধেক করা হয়েছে এটা। আর গামা সমান সমান 144 আর P1 হলো 1 বান্ডেলের চাপ যদি হয় তো চূড়ান্ত তাপমাত্রা T2 এবং চূড়ান্ত চাপ P2 বের করতে বলা হয়েছে। আমরা জানি T1 B1 গামা মাইনাস 1 বাই T2 B2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাহলে P1 এটা হলো B1 এটা একটা সমীকরণ টু দি পাওয়ার গামা P2 B2 টু দি পাওয়ার গামা, সমীকরণ এক হতে পারে। তাহলে T2 সমান সমান কত পাওয়া যাবে এখান থেকে B1 বাই B2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর T2 সমান বের করতে বললে এটা এদিকে দিয়ে দিলাম, আর T1 সমান সমান পাওয়া যাবে। এখানে মানগুলো B1 বাই B2 সমান সমান হলো আমাদের 2, এটার অনুপাতে এটা তাহলে ভাগ করলে কত পাওয়া যাবে B1 বাই B2 সমান সমান 2 পাওয়া যাবে। 2 টু দি পাওয়ার 1 আর গামার মানটা হলো 1.4 মাইনাস 1 দিয়ে করে ক্যালকুলেশন করলে এটা পাওয়া যাবে 93.18 কেলভিন, দ্যাট মিন্স 120°C তাপমাত্রা। দ্যাট মিন্স চূড়ান্ত তাপমাত্রা হবে 120°, 25° থেকে তাপমাত্রা বৃদ্ধি পায় 120° হয়ে যাবে। আর চাপ হবে আমাদের P2 B1 বাই B2 ইন্টু গামা ইন্টু P1, আর টুর মানটা সমান B1 বাই B2 সমান সমান 2, গামার মান 1.4, এটা ক্যালকুলেশন করলে পরে 2.46 বায়ুমণ্ডলীয় চাপে সেটা আয়তন অর্ধেক হয়ে যাবে। তাপমাত্রা 120°C এবং কি হবে চাপ 2.64 বায়ুমণ্ডলীয় চাপে এটার আয়তনটা অর্ধেক হয়ে যাবে। এরপরে খেয়াল করা একটা অঙ্ক, 0.01 কেজি পানিকে 0.01 কেজি পানিকে 0°C হতে 10°C তাপমাত্রায় উত্তপ্ত করা হলো, এন্ট্রপির পরিবর্তনটা বের করতে হবে। আমরা জানি এন্ট্রপির পরিবর্তন DS ইন্টিগ্রেশন T1 T2 বাই TQ বাই T। এখানে আমাদের DQটা হলো তাপের পরিমাণ, গৃহীত তাপের পরিমাণ, সেটা কত আমরা জানি বস্তু কর্তৃক গৃহীত বস্তু বর্জিত তাপের বস্তুর ভর এবং প্রাকৃতিক তাপীয় তাপমাত্রার পার্থক্য, এটা কত হবে MSDT বাই আর T তো আমাদের আছেই, এমটা হলো বস্তুর ভর, কত আছে পানির ভর 0.01 কেজি, এসটা হলো আপেক্ষিক তাপ সমান 4200 জুল পার কেজি, আর টিটা হলো 0, দ্যাট মিন্স 273 কেলভিন। T1 হলো 273, T2 হলো 10 মানে 283 কেলভিন, আর এই টিটা হলো আমাদের কত তাহলে এখান থেকে আমরা কি এটাকে ক্যালকুলেশন করতে যদি ক্যালকুলেশন করি তাহলে এটাকে পাওয়া যাবে log of t পাওয়া যাবে ms log of t, এর টির মানটা এটা ক্যালকুলেশন করে আমরা কি log of t2 minus log of t1 মানটা বসাই দিছি, বসাতে পরে কি পাওয়া যাবে ds ইনটু m এর মান এত, s এর মান m এর মান কত 0.01 কেজি এটা, আর s এর মান হলো 4200, আর T2 এর মান হলো 283, আর T1 এর মান হলো 273। এটা মানটা বসাইতে ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো 1.5 জুল পার কেজি পাবো, এন্ট্রপির পরিবর্তন পাওয়া যাবে কত 1.5 জুল পার কেজি বা কেলভিন, জুল পার কেলভিন পাওয়া যাবে। এখানে আরেকটা অঙ্ক, 1 কেজি বরফ যখনই 1 কেজি বরফ যখন 0°C তাপমাত্রা পানিতে পরিণত হয় তখন এন্ট্রপির বৃদ্ধি কত হবে বের করতে হবে। বরফের সূত্র তাপ দেওয়া আছে হলো 3,36,000 জুল পার কেজি। এন্ট্রপির বৃদ্ধি ds সমান সমান, আর আমরা তাপ গৃহীত তাপের পরিমাণ কত হবে আমাদের গৃহীত তাপের পরিমাণ হবে dq mn, সেটা আমরা বের করেছি, আর ds এন্ট্রপির পরিবর্তন dq বাই t, এটা দ্বারা গুণ ভাগ করে আমরা এত পেয়েছি, এটা সমান সমান হয়ে গেল। এরপরে বাড়ির কাছে একই রকম ভাবে 3টা অঙ্ক দেওয়া আছে, তোমরা দেখবো বাসায়। আজকে পর্যন্তই থাক, এর পরবর্তীতে আমরা বাকি অংশটুকু দেখবো। এই ক্লাসটা যদি তোমরা দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bd তে ভিজিট করবে।
সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।